1930-এর মতো মহামন্দার আশঙ্কা, আদালতকে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। ট্রাম্পের শুল্ক চাপে ভারতের নতুন ভরসা ইসরায়েল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা, 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি। ত্রাণ দিতে গিয়ে গুলিবিদ্ধ শিশুটি নিখোঁজ, গাজার হৃদয় বিদারক গল্প। গাজাকে ভুলে যেও না, ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরা সাংবাদিক আনাস আল শরীফের শেষ বার্তা। 1930-এর মতো মহামন্দার আশঙ্কা, আদালতকে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আদালত তার অর্থনৈতিক নীতি আটকে দিলে যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক মন্দায় পড়তে পারে, যা 1930-এর দশকের মহামন্দার মতো ধ্বংসাত্মক হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, তার শুল্ক নীতি দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। শেয়ার বাজারে প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে, আর বিদেশ থেকে শত শত কোটি ডলার আসছে যুক্তরাষ্ট্রে। তবে আদালতকে চরম বামপন্থী আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, যদি তার সিদ্ধান্তের বিরুদ্ধে রায় হয় তাহলে অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে এবং সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত রায় দিয়েছে, বিদেশি পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করে ট্রাম্প তার আইনি ক্ষমতা সীমা লঙ্ঘন করেছেন। মামলাটি বর্তমানে আপিল আদালতে বিচারাধীন এবং ধারণা করা হচ্ছে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। ট্রাম্পের এই সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। ইসরায়েলের তীব্র সমালোচনা উপেক্ষা করে আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবতার সেরা আশা। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ। তবে তারা স্পষ্ট করেছে যে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় হতাশার মধ্য থেকে আশা তৈরি করার সুযোগ পেয়েছে। এই পদক্ষেপ যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের সাম্প্রতিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। নিউজিল্যান্ডও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন, এটি শান্তির বদলে যুদ্ধ বয়ে আনবে। ইসরায়েলের বিরোধী দল এবং জায়নিস্ট ফেডারেশনও বলছে, এই সিদ্ধান্ত হামাসকে উৎসাহিত করবে। বিশ্বের বেশিরভাগ দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে অধিকাংশ পশ্চিমা গণতান্ত্রিক দেশ এতদিন এ বিষয়ে সতর্ক ছিল। আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্ত কূটনৈতিক অস্থিরতা তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের শুল্ক চাপে ভারতের নতুন ভরসা ইসরায়েল। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে ভারত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছেন। এই সিদ্ধান্ত ভারতের অর্থনীতি ও কূটনীতিতে সরাসরি চাপ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে নয়াদিল্লি ঘনিষ্ঠ সহযোগিতা চাইছে ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের এই শুল্ক সংকট সমাধানে সক্রিয় ভূমিকা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতিহাসের নানা সংকটে কার্গিল যুদ্ধ থেকে পহেলগাঁও হামলা পর্যন্ত ইসরায়েল ভারতের পাশে থেকেছে প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও কৃষি সহায়তায়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক চাপ শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা, প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কূটনৈতিক হিসাব। 1999 সালের কার্গিল যুদ্ধে যুক্তরাষ্ট্র সহায়তা না দিলেও ইসরায়েল দ্রুত সহযোগিতা করেছিল। তাই বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লির এই কূটনৈতিক ভরসা এক ধরনের কৌশলগত ধারাবাহিকতা, যা সংকটে কার্যকর সমাধান পাওয়ার পরীক্ষিত উপায় হিসেবে দেখা হচ্ছে। এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি, ভারতের নতুন কূটনৈতিক পদক্ষেপ কিভাবে ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব ফেলবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে সরকার। নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। আজ সোমবার সকালে কেরানীগঞ্জে তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সেনাবাহিনীর পাশাপাশি মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী। তিনি বলেন, ভোট সুষ্ঠু উৎসবমুখর করতে পুলিশ সদস্যদের কাছে থাকবে বডি ক্যামেরা। নতুন ভোটারদের জন্য আলাদা বুথ এবং নারী পুরুষদের জন্য পৃথক বুথের ব্যবস্থা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত আছে এবং সাংবাদিক হত্যার আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচনে কোনো সমস্যার সম্ভাবনা নেই।
তিনি রাজনৈতিক দলগুলো ও জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করতে যাচ্ছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান, মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানিয়েছেন, আগামী 13 আগস্ট প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকালে এই সম্মাননা প্রদান করা হবে। এই সফরে প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতা দেবেন। এছাড়া তিনি ইউকেএম চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান প্রদেশের শাসক টুয়াঙ্কু মুহরিজ ইবনে মুনাভিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ থেকে শুরু হচ্ছে তার 3 দিনের রাষ্ট্রীয় সফর। ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ শিশুটি নিখোঁজ, গাজার হৃদয় বিদারক গল্প। গাজার 10 বছরের শিশু আমির, আসল নাম আব্দুর রহিম, ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় বলে অভিযোগ। 12 কিলোমিটার খালি পায়ে হেঁটে আসা এই শিশুটি কিছু খাবার পাওয়ার পর খুশি মনে ফিরে যাচ্ছিল, আর ঠিক তখনই শুরু হয় গুলি, মরিচের গুঁড়া, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড হামলা। প্রত্যক্ষদর্শী মার্কিন ভাড়াটে সেনা কর্মকর্তা অ্যান্টনি অ্যাগুইলার বলেন, আমির তার হাতে খাবারের প্যাকেট নামিয়ে দিয়ে কৃতজ্ঞতার সঙ্গে বলেছিল, থ্যাংক ইউ। কয়েক মিনিট পরেই গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সে। 2 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার লাশ এখনও নিখোঁজ। পরিবারের সদস্যরা হাসপাতাল, মর্গ, এমনকি রেড ক্রসের কাছেও খোঁজ করেছেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। আমিরের সৎ মা সিহাম আল জারাবেয়া বলেন, যদি কোনো কুকুরও এভাবে নিখোঁজ হয় মানুষ খোঁজ নিত, কিন্তু যেহেতু সে একজন ফিলিস্তিনি শিশু তাই পৃথিবী আজ নীরব। গাজাকে ভুলে যেও না, ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরা সাংবাদিক আনাস আল শরীফের শেষ বার্তা। গাজাকে ভুলে যেও না, মৃত্যুর আগে রেখে যাওয়া এ ছিল আল জাজিরা সাহসী সাংবাদিক আনাস আল শরীফের শেষ বার্তা। আজ আমরা জানব তার জীবনের শেষ মুহূর্তগুলো এবং গাজার জন্য তার অবদান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা নিহত হয়েছেন আল জাজিরার 5 সাংবাদিক। তাদের একজন ছিলেন আনাস আল শরীফ, যিনি গাজার পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার এক দৃঢ় কণ্ঠস্বর ছিলেন। মৃত্যুর আগে তিনি বিশ্ববাসীর কাছে আবেগঘন একটি বার্তা রেখে গেছেন। সেখানে তিনি আহ্বান জানিয়েছেন অবরুদ্ধ গাজা ও এর মানুষের পাশে থাকার জন্য এবং ফিলিস্তিনি শিশুদের ভুলে না যাওয়ার জন্য। তিনি লিখেছেন, আমি তোমাদের হাতে অর্পণ করছি ফিলিস্তিনকে। এটি মুসলিম বিশ্বের মুকুটমণি, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদয়স্পন্দন। আল শরীফের পরিবারে রয়েছেন তার মা, স্ত্রী এবং 2 সন্তান। সন্তানদের প্রতি যত্ন নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, গাজাকে ভুলে যেও না, আর তোমাদের আন্তরিক দোয়ার মধ্যে আমাকে ভুলে যেও না। এই সংবাদ আমাদের মনে করিয়ে দেয় মানবতার জন্য সত্য বলার মূল্য কতটা বড় হতে পারে। গাজা ও ফিলিস্তিনের মানুষের জন্য আপনার কণ্ঠ তুলুন।